খুদে গোয়েন্দার খুনের রহস্যভেদ। গোয়েন্দা কাহিনী। আজকের গল্প শোনাচ্ছি আমি বাবলু, সঙ্গে আছে সুমনা। বিদিশার বয়স এখন 13 বছর হবে। খুব সাহসী, ডানপিটে মেয়ে। একটা দোষ বা গুণ যাই বলুন না কেন, এর মূলে আছে বিদিশার বাবা রাজীব বাবু। মেয়েকে ছোটবেলা থেকেই আঁকা, গান, নাচ ছাড়াও ক্যারাটে শেখানো। এছাড়া ছোটবেলা থেকেই গল্পের বই পড়তে খুব ভালোবাসত। কিন্তু গোয়েন্দা কাহিনী পড়াটা ছিল তার কাছে নেশার মতন। একটা ম্যাগনিফাইং গ্লাস হাতে নিয়ে ঘরের মেঝেতে মানুষের পায়ের ছাপ, বিড়ালের পায়ের ছাপ লক্ষ্য করত। আর এক সপ্তাহ পর বিদিশার স্কুলের গরমের ছুটি পড়বে। এই ছুটিটা কিভাবে কাটাবে তাই ভাবছে। মোবাইলে একটা রিংটোন হচ্ছে। ডিসপ্লেতে নামটা আসে সুভাষিস সিংহ রায়। এই সুভাষিস বাবু পুলিশের বড় কর্তা, উঁচু পদে কর্মরত, বিদিশার মামা। বর্তমানে নারায়ণপুরের রাজবাড়ির কাছে ডুমং থানার পোস্টিং। সুভাষিস বাবুর ফোনটা আদরের ভাগ্নি বিদিশা ধরে। হ্যালো মামা, আমি বিদিশা বলছি। সুভাষিস বাবু বলে, হ্যাঁ রে, গরমের ছুটিতে শহরে গরম হাওয়া না খেয়ে তুই, দিদি, জামাইবাবু সবাই একসাথে চলে আয়। আমার নতুন পোস্টিং হয়েছে যেখানে। এখানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, আরো কত কি। আমার ঠিকানাটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। আসার আগে একবার জানাবি। স্টেশনে গাড়ি পাঠাবো। এক সপ্তাহ পর লাগেজ গুছিয়ে নারায়ণপুরের উদ্দেশ্যে বিদিশার মা বাবার সঙ্গে যাত্রা শুরু। রাতের ট্রেনের পরের দিন সকালে নারায়ণপুর স্টেশনে পৌঁছালো রাজীববাবুর পরিবার। এই গরমে একটা ঠান্ডা মনোরম প্রকৃতি যেন বিদিশা ভাবতে পারেনি। মামাবাবু পুলিশ কর্তা, তার নির্দেশেই গাড়ি করে পুলিশ বাংলোয় এসে রাজীববাবুদের পরিবার পৌঁছালো। 2 দিন খুব ভালো ঘোরা ও খাওয়া হলো। এখানকার জংলি মুরগির মাংস আর এখানকার জবের রুটি। বিদিশা সব ভালো লাগলেও কিছু একটা কম আছে, সেটা মামাবাবু বুঝতে কষ্ট হয় না। ঘটনাটা ঘটে গেল সকালে চা খেয়ে সুভাষিস বাবু গল্প করছিল। হঠাৎ ফোন। পুলিশ থানা থেকে বলে, স্যার, নারায়ণপুরের রাজবাড়িতে কর্তাবাবু খুন হয়েছে। সুভাষিস বাবু বিদিশাকে বলে, ভাগ্নি, তোর মনের মতো একটা কাজ পাওয়া গেছে। কি কাজ মামা? সুভাষিস বাবু বলে, একটা খুন হয়েছে, গাড়িতে উঠে পড়, যেতে যেতে বলবো। নারায়ণপুরের রাজবাড়ির গেটের কাছে এসে পুলিশের গাড়ি দাঁড়ালো। একটা গাড়ি আগে এসে পৌঁছে গেছে। বাড়ি কর্তা কৃষ্ণনারায়ণ রায় বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। যারা সুভাষিস বাবুর সঙ্গে ইনভেস্টিগেশন করবে তাদের সঙ্গে বিদিশার পরিচয় করিয়ে দেয় সুভাষিস বাবু। পুলিশ নিজেদের মতন ইনভেস্টিগেশন করছে। বিদিশা নিজের পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বার করে দেখে কর্তাবাবুর গলার কোনো ছুঁচালো জিনিস দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাতে গলার নলিটা কেটে গিয়ে মৃত্যু হয়। বৃদ্ধের বয়স প্রায় 85 বছর হবে। ঘরের সব জিনিসপত্র তন্ন তন্ন করে দেখা হলো, যদি
কিছু পাওয়া যায়। বিদিশার চোখ যায় বিছানায়, সাদা চাদরের রক্ত দিয়ে কি একটা সাংকেতিক চিহ্ন লেখা। এটা কি? ক্যামেরায় ছবি তুলে নিল পুলিশ। কি অস্ত্র দিয়ে খুন হয়েছে সেটা পাওয়া যায়নি। বিদিশার কর্তাবুর গলার কাছে নিজের নাকটা এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, একটা কিছু গন্ধ নাকে আসে, কিছুটা রক্তের আস্তে আস্তে গন্ধ। কৃষ্ণনারায়ণ বাবুর 3 ছেলে। বড় ছেলে সূর্যশেখর রায়, মেজ ছেলে চন্দ্রশেখর রায়, ছোট ছেলে রাজশেখর রায়। বড় ছেলে ও পরিবারে সদস্যরা বিদেশে থাকে। মেজ ছেলের স্ত্রী, একটা পুত্র সন্তান। ছোট ছেলে অবিবাহিত। বড় ছেলের খবর দেওয়া হয়েছে, এখন এসে পৌঁছায়নি। মেজ ছেলে চন্দ্রশেখর রায়কে পুলিশ কর্তা জিজ্ঞাসা করে, বাড়িতে বাইরের লোকজন কারা আসে? চন্দ্রশেখর রায় বলে, এখানে বাইরের লোক বা অপরিচিত এমন কেউ আসে না। রান্নার ঠাকুর পদ্যুৎ ও মনিদা বাড়ির সাফাই কর্মী কাজকর্ম করে, আর কমলা বাড়ির সব কাজকর্ম, কাপড় জামা কাচা। কমলার স্বামী রঘু জামা কাপড় আয়রন করে দেয়। এর বেশি আর কেউ এখানে থাকে না। পুলিশ বলে, আচ্ছা চন্দ্রশেখর বাবু, আপনার কাউকে সন্দেহ হয়? উত্তরে চন্দ্রশেখর বাবু বলে, না, কারণ এখানে সবাই বিশ্বাসী মানুষ। পুলিশ কর্তা বলে, কেন, আপনার সঙ্গে তো আপনার বাবার সম্পর্কটা ভালো ছিল না? চন্দ্রশেখর বাবু চুপ করে যায়। তারপর বলে, না, ব্যাপারটা ওইভাবে বলাটা ঠিক না। আসল কথা, বাবা আগাগোড়াই ছোট ছেলে রাজশেখরকে বেশি লাই দিয়ে মাথায় তুলেছে। ভাইয়ের কোনো দোষ বাবার চোখে পড়তো না। দিদার টাকা পয়সা, নানা রকমের শখ, এর পেছনেই খরচ করে। এই ব্যাপারে বাবাকে কিছু বললেই বাবা বলতো, তোমার শুধু ভাইয়ের ভুল ধরাটাই কাজ। তারপর থেকে আমি আর বাবার সঙ্গে বেশি কথা বলতাম না। পুলিশ কর্তা বলে, আচ্ছা, বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার হলে পুলিশ স্টেশনে একবার জানাবেন। রাজশেখর রায় কর্তাবাবুর ছোট ছেলে। পুলিশ কর্তা রাজশেখর বাবুকে সামনে আসতে দেখে বলে, এখানে বসুন, আপনি তো কৃষ্ণনারায়ণ বাবুর ছোট ছেলে। উত্তরে রাজশেখর বাবু বলে, হ্যাঁ স্যার। পুলিশ কর্তা বলে, আপনার বাবার মৃত্যুতে কাউকে সন্দেহ হয়? উত্তরে রাজশেখর বাবু বলে, না। পুলিশ কর্তা বলে, বাজারে আপনার অনেক টাকা ধার আছে তো? রাজশেখর বাবু বলে, হ্যাঁ, তার জন্যই বাবা গতকাল 2 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলেছিল। পুলিশ কর্তা বলে, তাহলে টাকাগুলো আপনার কাছে? রাজশেখর বাবু বলে, টাকাটা আমাকে দেবে বলেই বাবা সন্ধ্যায় ডাকে। আমি দেখা করতে ঘরে যাই। বাবা আমাকে বলে, টাকাটা বিছানার তলায় আছে, নিয়ে যা। আমি বললাম, পার্টিকে টাকা দেব কালকে সকালে, তাই টাকাটা তোমার কাছেই থাক। বাবা বলল, টাকাটা আলমারিতে রেখে দে। আমি মজা করে বললাম, তোমার বাপ ঠাকুরদাদা টাকার বিছানায় শুতো, তুমি না হয় একদিন শুয়ে সে শখ পূরণ করলে। বাবা খুশি হয়ে খুব হাসলো। তারপর বলল, তুই ঠিক বলেছিস রাজশেখর। পুলিশ কর্তা বলে, তা আপনার বাবা আপনাকে অন্যান্য ভাইদের থেকে বেশি
ভালোবাসতো কারণ কি? রাজশেখর বাবু কেঁদে ফেলে, চোখটা মুছে বলে, সে অনেক বড় ঘটনা। পুলিশ কর্তা বলে, আপনি না বললে আপনার বাবার খুনিকে ধরা মুশকিল হবে। সেটা কি আপনি চান? রাজশেখর বাবু বলে, খুনি সাজা পাক সেটাই চাই। আবার বলা শুরু করলো, আমার জন্মের কয়েকদিন আগে বাবা স্বপ্ন দেখে, ওনার বাবা মানে আমার ঠাকুরদাদা বলে, কৃষ্ণ আমি তোর বাড়িতে যাচ্ছি। অদ্ভুতভাবে আমার চেহারা ও মুখ ঠিক ঠাকুরদাদার মতন দেখতে। এটাই কারণ। আবার পুলিশ কর্তা জিজ্ঞাসা করলো, 2 লক্ষ টাকা তাহলে আপনি পাননি? রাজশেখরবাবু বলে, না। পুলিশ কর্তা আবার বলে, তার মানে টাকাটা চুরি হয়েছে? রাজশেখরবাবু উত্তরে বলে, ঠিক তাই। পুলিশ কর্তার নির্দেশে উপস্থিত যারা আছে তাদের সবাইকে এক এক করে আসতে বলল ঘরে। প্রথমেই রান্নার ঠাকুর পদ্যুৎকে পুলিশ বলে, এ বাড়িতে কাজ করা হয়? পদ্যুৎ, আগে রাধুনী ঠাকুর আমি। পুলিশ কর্তা বলে, কতদিন কাজ করছো? উত্তরে পদ্যুৎ বলে, প্রায় 20 বছর হবে। পুলিশ কর্তা পদ্যুৎকে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? পদ্যুৎ বলে, আগে 60 বছর হবে। পুলিশ কর্তা জিজ্ঞাসা করে, কর্তাবাবু খুন হয়েছে? তোমার কাউকে সন্দেহ হয়? উত্তরে পদ্যুৎ বলে, আগে না। পুলিশ কর্তা আবার জিজ্ঞাসা করে, গতকাল সন্ধ্যায় এ বাড়িতে কেউ এসেছিল? উত্তরে পদ্যুৎ বলে, আগে না, কাউকে দেখিনি। পুলিশ কর্তা জিজ্ঞাসা করে, রাতে ঘুমাতে যাও কখন? পদ্যুৎ উত্তরে বলে, আগে রাত্রির 8টায়। পুলিশ কর্তা, কোন ঘরে ঘুমাও? পদ্যুৎ উত্তর দেয়, কর্তাবাবুর পাশের ঘরে। পুলিশ কর্তা আবার জিজ্ঞাসা করে, কোনো শব্দ পেয়েছ? পদ্যুৎ উত্তর দেয়, আগে না। পুলিশ কর্তা আবার জিজ্ঞাসা করে, তুমি এবার আসতে পারো। পদ্যুৎ বলে, আগে নমস্কার। খুদে গোয়েন্দা বিদিশা বলে, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা পদ্যুৎ কাকা, তুমি কি আফিম খাও? পদ্যুৎ চুপ করে দাঁড়িয়ে থাকে। ধরে নিতে পারি তুমি আফিম খাও, তাহলে কটার সময় খাও? উত্তরে পদ্যুৎ বলে, রাত 7:30টায়। ঠিক আছে, এবার যাও তুমি। পুলিশ কর্তা বলে, থ্যাংক ইউ বিদিশা। এরপরে জন আসে। পুলিশ কর্তা জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আগে মণি সাহেব। পুলিশ কর্তা বলে, চোখের মণি না সাপের মণি? মণি বলে, আগে নয়নের মণি। মা এই নামেই ডাকছিল। পুলিশ কর্তা বলে, বয়স কত? মণি বলে, 65 বছর। ওই পদুর চেয়ে 5 বছরের বড় আমি। পুলিশ কর্তা, পদু?
আচ্ছা, পদ্যুৎ হবে। মণি বলে, আগে ঠিক ধরেছেন। পুলিশ কর্তা বলে, রাতে কখন ঘুমাতে যাও? আগে রাত 8টার সময়। পুলিশ কর্তা, কোন ঘরে ঘুমাও? মণি উত্তর দেয়, আগে কর্তাবাবুর পাশের ঘরে ঘুমাই। পুলিশ কর্তা বলে, আফিম খাও? উত্তরে পদ্যুৎ মাথা নিচু করে বলে, আগে খাই সাহেব। আজকে খুদে গোয়েন্দা খুনের রহস্য ভেদের প্রথম পর্ব আপনাদের শোনালাম। আপনাদের কাকে খুনি বলে মনে হয় কমেন্টসে আমাকে জানাবেন। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় দেবার জন্য অনেক ধন্যবাদ।